ভবনের বাইরে কিন্তু এই স্লোগান দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে একদিকে তৃণমূল কর্মীরা রয়েছেন, অন্যদিকে শুভেন্দু অধিকারী কথা বলছেন, ফোনে কথা বলছেন। একেবারে কালীঘাট যে চত্বর, সেখানে জয় হিন্দ ভবন, সেই জয় সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন বাংলার ব্যালট যুদ্ধ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। বাংলায় শান্তিপূর্ণ ভোট কথাটির সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই বা ছিল না, এমনটা ধরে নিয়েছিলেন বাংলার সাধারণ মানুষ। কিন্তু ইতিমধ্যে প্রথম দফায় অর্থাৎ 26-এর বিধানসভা নির্বাচনে প্রথম দফায় যে চিত্রটা আমরা দেখেছি, তারপর ধারণাটা পাল্টাতে শুরু করে এবং তার ঠিক কয়েকদিন পর যখন দ্বিতীয় দফা আজ ভোট হবে, তার ঠিক 2 দিন আগে অর্থাৎ গত 2-3 দিনের যে চিত্র, তারপর প্রশ্ন উঠেছিল যে আদতে কি শান্তিপূর্ণ করা সম্ভব দ্বিতীয় দফা। এইবার প্রশ্ন যেমন উঠেছে, উত্তর কিন্তু পেতে শুরু করেছি আমরা। একেবারে স্পষ্ট উত্তর এখনো অবধি বেলা 2টো বা বেলা 3টে-4টে অবধি একেবারে স্পষ্ট উত্তর এইটাই যে তেমন কোনো বড় ঘটনা না হলে এখনো অবধি ভোট কিন্তু শান্তিপূর্ণ। কিরকম আমরা যদি দেখি, বেশ কিছু ক্ষেত্রে বুথের ইভিএম খারাপ থেকে শুরু করে বুথে কেন্দ্রীয় বাহিনীর একেবারে অতি সক্রিয়তা রয়েছে এবং অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তার অভিযোগের পাশাপাশি কিন্তু এটাও রয়েছে যে বিভিন্ন এজেন্টকে বুথে ঢুকতে বাধা, মেরে মাথা ফাটিয়ে দেওয়া বা বিভিন্ন ক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে নিয়ে আমরা যেটা দেখেছি, রীতিমতো ভবানীপুরে, টালিগঞ্জে বিভিন্ন রকমভাবে চোর স্লোগান বা জয় বাংলা স্লোগান এবং তা ঘিরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এবং তার পাশাপাশি ভাঙড়, হারোয়ায় দেখেছি কিভাবে আইএসএফ এর আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীকে কেন্দ্র করে জয় বাংলা স্লোগান বা বিভিন্ন ক্ষেত্রে আইএসএফ প্রার্থী একেবারে তেরেই তৃণমূলের দিকে গিয়েছে এবং শেষ পর্যন্ত তারা পালাতে বাধ্য হয়েছে। এই চিত্রটা কিন্তু ঘটেছে। এক্ষেত্রে আমি শুরুটা করব ভবানীপুর দিয়ে। একেবারে বেলা যখন একেবারে মধ্য গগনে বেলা, ঠিক তখন কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কলকাতায় বৃষ্টির যেটা চিত্র দেখা গিয়েছে এবং ঠিক এইবার আমরা দেখলাম যে কালীঘাটের যে গুরুত্বপূর্ণ বুথ, সেই এলাকায় যখন গিয়েছেন শুভেন্দু অধিকারী এবং কালীঘাটে যখন তিনি পৌঁছান এবং কালীঘাট এবং হরিশ মুখার্জি রোডের সঙ্গে সংযোগস্থল, সেইখানে গেলে চোর চোর স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মী সমর্থক। সেই স্লোগান তৃণমূলের মহিলা কর্মীরা তারা দিচ্ছেন এবং যে জয় হিন্দ ভবন রয়েছে, সেই জয় হিন্দ ভবনের বাইরে কিন্তু এই স্লোগান দেওয়া হচ্ছে। তিনি ফোন করে সিআরপিএফ বা মাইক্রো অবজারভার বা অবজারভারকে ফোন করেন, সিআরপিএফ ডাকেন এবং সিআরপিএফ এবং পুলিশ কার্যত বিরাট বাহিনী আসে এবং সেক্ষেত্রে একটা বাকবিতণ্ডা তৈরি হয় এবং সেক্ষেত্রে কাজরি বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ বা বলা ভালো যে ভাই ভাতৃবধূ অর্থাৎ কাজরি বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু কার্যত আসেন এবং ঘটনাস্থলে এসে তৃণমূলের কাজটা করেনি এবং রীতিমতো তিনি পরিষ্কার করে বলেন যে এটা শুভেন্দু অধিকারীর একটা চাল এবং তিনি কিন্তু বাইরের লোক নিয়ে এসে এখানে একটা অশান্তি পাঠানোর চেষ্টা করছেন। স্বাভাবিকভাবে পাড়ার বোনেরা দিকে গেছে, যারা ভোটের লাইনে ছিল তারা বেরিয়ে এসে ওনাকে স্লোগান দিয়েছে। আমরা এসে থামানোর চেষ্টা করছি, কিন্তু দেখুন পাবলিকের এটা আমরা করতে পারি না। আমরা নিজেদের রাগ হয়েছে, আমরা ভোটের লাইনে দাঁড়িয়েছিলাম, স্বাভাবিক শান্তিপূর্ণভাবে ভোট ছিল, উনি এসে আমাদেরকে অশান্তি করছে। বলছেন ভোটটা ঠিক জায়গায় দেবেন, ওনার কথায় কি ভোট হবে নাকি? উনি ভোট কথা ঠিক করে দেবেন, ভোটটা ঠিক জায়গায় দেবেন। তেরে যান শুভেন্দু অধিকারী এবং একদিকে মুখোমুখি হয়ে যায়। আমরা এর আগেও সকালে দেখেছিলাম শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় এক প্রকার মুখোমুখি একই বুথে তারা পৌঁছে গিয়েছিলেন এবং অন্যদিকে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কার্যত বা বলা ভালো তৃণমূল কিন্তু কার্যত চোর চোর স্লোগান দিতে থাকে এবং সেক্ষেত্রে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। যদিও লাঠিচার্জ করে পুলিশ কিন্তু বা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় একেবারে ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সফল হয় এবং তার পাশাপাশি শুভেন্দু অধিকারী কিন্তু কার্যত একেবারে গুরুত্বপূর্ণ অভিযোগ করেন। সেক্ষেত্রে তৃণমূল চোর স্লোগান দিচ্ছে এবং তৃণমূল তার উপর হামলা করার চেষ্টা করছে, এইরকম একটা অভিযোগ ইতিমধ্যে করে ফেলেছেন। অন্যদিকে যদি দেখি, সেক্ষেত্রে যে বেশ কয়েকটি ঘটনা রয়েছে, সেই ঘটনার মধ্যে হুগলির খানাকুলের রাজারহাটি 1 নম্বর পঞ্চায়েতের রামচন্দ্রপুরের 147 নম্বর বুথে ভুয়ো এজেন্টকে বসানো কেন্দ্র করে আইএসএফ এবং তৃণমূলের একেবারে হাতাহাতি এবং এই খানাকুল আরামবাগে কিন্তু রীতিমতো হাতাহাতির পর পুলিশ গিয়ে সেই ঘটনাস্থলে লাঠিচার্জ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে বাধ্য হয় এবং নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। অন্যদিকে আমি যদি সকাল থেকে যদি দেখি, ভাঙড়ে গতকাল রাতের যে চিত্র দেখেছি, যে বুথে ঢুকতে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে বলা হয়েছে ভোট দিতে যাবেন না, অন্যদিকে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে অভিযোগ উঠেছে। অন্যদিকে ক্যানিং পূর্ব সব বিভিন্ন জায়গায় আমরা সকাল থেকে ফর্মে দেখেছি আরাবুল ইসলাম নিজে গিয়ে এজেন্ট বসে এসেছেন, এজেন্টকে বসতে দেওয়া হয়নি এরকম অভিযোগ উঠেছে।
বা বিভিন্ন ক্ষেত্রে ভাঙরেও এজেন্টের বাড়িতে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই চিত্রগুলো কিন্তু আমরা দেখছি সকাল থেকে। অন্যদিকে ভাঙরের বিভিন্ন এলাকায় আমরা দেখেছি নওশাদ সিদ্দিকীকে কিন্তু চোর চোর স্লোগান বা জয় বাংলা স্লোগান দিয়ে তাকে উত্তপ্ত করে দেওয়া হয়েছে, এবং ঠিক তার কিছুক্ষণ পর বেলার দিকে কিন্তু আমরা দেখলাম যে নওশাদ সিদ্দিকী কার্যত তেড়ে গিয়ে তৃণমূল যারা সমর্থক, যারা আইএসএফের সঙ্গে ক্যাচাল করছিলেন বা বিভিন্নভাবে ছাপ্পা দেওয়ার চেষ্টা করছিলেন অভিযোগ করছেন তিনি, এবং তার পাশাপাশি তিনি কিন্তু এই ক্ষেত্রে একেবারে তেড়ে যান এবং এরপর তৃণমূল কর্মীরা সেখান থেকে পালিয়ে যায়, এবং তিনি কিন্তু পরিষ্কার করে অভিযোগ করেন যে তৃণমূলের এটা অভ্যাস, তৃণমূল ছাপ্পা দিতে পারছে না, তাই ওরা হারের ভয় পাচ্ছে। অন্যদিকে আমরা যদি দেখি সেক্ষেত্রে মিনাখা, হারোয়া এই জায়গাগুলোতেও কিন্তু একটা সক্রিয়তার চিত্র রয়েছে। কিরকম? সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী কিন্তু বুথের 1-150 মিটারের মধ্যে যে তৃণমূল ক্যাম্প হয়েছিল সেই ক্যাম্প ভেঙে গুড়িয়ে দিয়েছে, এই চিত্র উঠে এসেছে। এবং ঠিক একই ক্ষেত্রে আমি বলে রাখতে চাইবো যে বাসন্তীতে বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের উপর হামলা হয়েছে, এবং সেই হামলায় কিন্তু রীতিমতো জয় বাংলা, চোর স্লোগান বা বিভিন্নভাবে তার উপর হামলায় কিন্তু তার গাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে। এই চিত্র আমরা দেখেছি সকাল থেকে। অন্যদিকে যেটা একেবারে এই মুহূর্তে সবথেকে হাইলাইটেড বিষয়, কিরকম? ফলতায় সিংহাম বনাম যে পুষ্পা অর্থাৎ জাহাঙ্গীর খানের যে লড়াই, সেই লড়াইয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ চিত্র উঠে আসছে। ফলতায় 54 নম্বর বুথ, সেই বুথে কিন্তু রীতিমতো লাঠিচার্জ করলো কেন্দ্রীয় বাহিনী। এবং কেন লাঠিচার্জ করলো? বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে সেইখানে নাকি বিজেপির যে ইভিএম এ বিজেপির উপরে সেলোটেপ মারা রয়েছে বা টেপ মারা রয়েছে, এবং সেই কারণে রীতিমতো লাঠিচার্জ এক প্রকার একটা বাকবিতণ্ডা পরিস্থিতি তৈরি হয়। এবং সেক্ষেত্রে সকাল থেকে কিন্তু ফলতায় ঘুরে বেড়াচ্ছিলেন এই অজয় পাল শর্মা, এবং অন্যদিকে এই স্পেশাল অবজারভার বা পুলিশ পর্যবেক্ষক এই অজয় পাল শর্মার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট অব্দি মামলা হয়েছে, সেটা আমরা জানি। গতকাল থেকে সেই চিত্র আমরা দেখেছি। ফলে এই মুহূর্তে এই অজয় পাল শর্মা বনাম বা সিংহাম বনাম পুষ্পা লড়াই কিন্তু আরো গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। সেক্ষেত্রে আগামী কয়েক ঘন্টা দেখার যে আদতে আরো বড় ঘটনা বা আরো বড় সমস্যা ফলতায় হয় কিনা। অন্যদিক থেকে হাওড়ার বালিতে ইভিএম বিভ্রাট নিয়ে আমরা দেখেছি পুলিশ কিন্তু একেবারে চড়াও হয়েছে এবং পুলিশ কিন্তু লাঠিচার্জ করতে বাধ্য হয়েছে, সেই চিত্র আমরা দেখেছি। এবং ইতিমধ্যে এই যে কয়েক দফা অশান্তি, সেই অশান্তি কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ। অন্যদিকে যদি দেখি সেক্ষেত্রে পীযূষ কানুরিয়া, রাজারহাট নিউটনের বিজেপি প্রার্থী পীযূষ কানুরিয়ার বিরুদ্ধে কিন্তু অভিযোগ, এবং সেক্ষেত্রে তৃণমূল কিন্তু তাকে বাধা দিয়েছে, এরকম একটা অভিযোগ ওঠে, যদিও সেটা তেমন কোনো বড় ঘটনায় পৌঁছায়নি। এই ঘটনাগুলো কিন্তু সকাল থেকে ঘটছে, এবং গুরুত্বপূর্ণভাবে শুভেন্দু অধিকারী কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে কালীঘাটের যে উত্তেজনা আমরা দেখেছি, কালীঘাটে যে চরম বাকবিতণ্ডা তৈরি হয়, এবং সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করছেন যে তৃণমূল ভয় পাচ্ছে, এবং সেক্ষেত্রে তৃণমূলের বাইরে থেকে লোক এনে বুথ জ্যাম বা বুথ দখলের চেষ্টা করছে, এরকম একটা অভিযোগ কিন্তু ইতিমধ্যেই করেছেন। এবং সেক্ষেত্রে বলে রাখা প্রয়োজন যে অমিত শাহর সঙ্গে তিনি ইতিমধ্যে ওয়াদার টেলিফোন কথাও বলেছেন, এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। এবং তার পাশাপাশি আমি যেটা বলছিলাম নওশাদ সিদ্দিকী কিন্তু তেড়ে গিয়েছিলেন আইএসএফ প্রার্থীর দিকে, বা বলা ভালো নওশাদ সিদ্দিকী আইএসএফ প্রার্থী কিন্তু তেড়ে গিয়েছিলেন তৃণমূলের বিভিন্ন যারা বুথ দখল বা বিভিন্ন অভিযোগ ছাপ্পা দেওয়ার চেষ্টা করছেন, এরকম একটা অভিযোগ নওশাদ সিদ্দিকী করছেন। ফলে সব মিলিয়ে দাঁড়িয়ে এখনো অব্দি তেমন বড় কোনো ঘটনা, যেমন মৃত্যুর মতন কোনো ঘটনা, বোমাবাজির মতো কোনো ঘটনা না থাকলেও এটা পরিষ্কার যে বিক্ষিপ্ত কিছু ঘটনা বাদ দিলে এখনো অব্দি ভোট কিন্তু শান্তিপূর্ণ। যদিও বলে রাখা প্রয়োজন যে আমরা দেখেছি 11টা অব্দি 40% ভোট করেছে প্রায়, সেক্ষেত্রে একটা অব্দি কিন্তু সেই শতাংশ হিসেব আরও বেড়ে গিয়েছে, এমনটাই কিন্তু এখন অব্দি সূত্রের খবর। দেখা যাক এই মুহূর্তে দাঁড়িয়ে যে আগামী কয়েক ঘন্টায় সফলতা পায় কিনা নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী।